শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। সংকটের মুখে দেশ। প্রশ্ন হচ্ছে সংকটটা সৃষ্টি হলো কেন? সেটার উত্তর প্রথম লাইনেই দেওয়া আছে, গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার। এখন যেই গণভোটের পক্ষে আমরা সবাই ছিলাম নির্বাচনের আগে, সেই গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার হঠাৎ করে কেন গেল, এই বিষয়টা একটু বুঝে দেখতে হবে। এখানে একাডেমিক যারা আছে তারা কথা বলবেন, আমরা শুনব। আমি আজকে দীর্ঘ বক্তব্য দিব না, আমি খালি কিছু প্রশ্ন রেখে যেতে চাই আপনাদের সামনে, যে কেন গণভোটের রায় সরকার গ্রহণ না করে সংকটের মুখে ফেলে দিল দেশটাকে। আমাদের যে কথাগুলো কেউ বলবে না, সেই কথাগুলো আমি একটু আপনাদের ধরিয়ে দিয়ে চলে যেতে চাই। প্রশ্ন হচ্ছে, ক্ষমতার পালাবদলের পর আমাদের ডিজিএফআই কেন ভারত ভ্রমণের প্রতি এত গুরুত্ব দেওয়া শুরু করলো? পররাষ্ট্রমন্ত্রী ক্ষমতায় আসার পর প্রথম রাষ্ট্রীয় সফর কেন ভারতে করে? আমাদের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী কেন তার প্রথম রাষ্ট্রীয় সফর ভারতে হবে বলে অলরেডি ঘোষণা দিয়েছেন? এত জায়গা থাকতে কেন ভারত থেকেই ট্রেনের কোচ আমদানি করার পরিকল্পনা করা হয়েছে? যেই ভারতে সার নাই, তারা চায়না থেকে সার আমদানি করছে, সেই ভারতের কাছে যাদের নিজেদেরই নাই, তাদের কাছে আমরা কেন সার চেয়ে প্রস্তাবনা পাঠাচ্ছি? চায়না যখন আমাদেরকে জ্বালানি তেল দিতে চাইল, সেই প্রশ্নটা আমরা কানে না তুলে, সেই প্রস্তাবটাকে কানে না তুলে কেন ভারতের থেকে জ্বালানি তেলের জন্য আবেদন দিচ্ছি? জুলাই জাদুঘর উদ্বোধন না করার পিছনে কাদের ষড়যন্ত্র চলছে? ব্যাংক লুটেরাদের হাতে আবারও কিভাবে করে ব্যাংকগুলো তুলে দেওয়া হচ্ছে? প্রশ্ন করতে হবে, শিলং থেকে ট্রেনিং প্রাপ্ত সেই নেতা যিনি বর্তমানে বাংলাদেশের প্রক্সি প্রধানমন্ত্রী, তার হাতে কেন আমার এই সোনার বাংলা? সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা আকাশে ওই ঘুড়িটাকে দেখতে পারি, ঘুড়ির সাথে যেই সুতাটা থাকে তার কিছু অংশ দেখতে পারি, কিছু অংশ পারি না। সেই সুতার মধ্যে থাকে ডিপ স্টেট, সরকার, কমিশন, প্রশাসন, মিডিয়া। কিছু কিছু অংশ দৃশ্যমান হয়, কিছু কিছু হয় না। এই ঘুড়ি আর সুতার পিছনে যেই নাটাই থাকে, সেই নাটাইটাকে আমরা দেখতে পারি না। বাস্তবতা এটাই, ক্ষমতার পালা বদলে ওই নাটাইটা এই মুহূর্তে আবারও ভারতের হাতে চলে গিয়েছে। এখন প্রশ্ন করতে পারেন, ভারত কেন গণভোটকে মানতে চাইছে না? কেন তারা জুলাইকে ভয় পাইছে? কারণ খুব সাধারণ। অগাস্ট মাসের 5 তারিখে শুধুমাত্র ফ্যাসিস্ট শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পতন হয়নি, সেদিন ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিন থেকে পরাজিত হয়েছিল। তারা নতুন করে সেই আধিপত্যবাদকে ফেরত পেতে চায়। আমার দুটো ছোট ছোট সন্তান আছে, তারা যখন দুনিয়াতে আসে এবং বড় হওয়া শুরু করে, আমি তাদের শিক্ষা দিতাম। যখন পড়াতাম, আমার মনে আছে আমি বলতাম, এ ফর অ্যাপেল, বি ফর বল। হিন্দুস্তান, ভারত আমাদের শিখাতে চায় এ ফর আওয়ামী লীগ, বি ফর বিএনপি। ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগের অসমাপ্ত কাজকে পূরণ করার জন্য যেই বিএনপি দায়িত্ব গ্রহণ করেছে, সেই বিএনপি এবং ভারতের আধিপত্যবাদকে আমরা মেনে নেব না ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। 1 জুলাই গিয়েছে, আরেক জুলাই আসবে। এক গণ অভ্যুত্থান গিয়েছে, আগামী গণ অভ্যুত্থান আসতে যাচ্ছে। যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। নতুন গণ অভ্যুত্থানের প্রস্তুতি নিন, দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। বিজয়ের পথে যাত্রা শুরু, জীবন অথবা মৃত্যু। আসসালামু আলাইকুম। বিশেষ অতিথি, জাতীয় নেতৃবর্গ এবং সাংবাদিকবৃন্দ উপস্থিতি, বিশেষ করে আজকের মূল বিষয় সম্পর্কে যিনি এই প্রবন্ধ উপস্থাপনা করেছেন,
এবং সারা দেশব্যাপী এই সংকটকে সাধারণ মানুষের কাছে খুব সাবলীল ভাষায় উপস্থাপন করছেন সিনিয়র অ্যাডভোকেট শিশির মনির সাহেব। আমরা এখানে বাংলাদেশের বিশিষ্ট আলোচকবৃন্দ, বিশেষজ্ঞবৃন্দ উপস্থিত আছেন। আমরা আসলে আজকে এই গুরুত্বপূর্ণ আলোচনা, এই জাতির যে সংকট, এই সংকট থেকে উত্তরণ এবং পরবর্তী করণীয় বিষয়গুলো আমরা অবগত হব ইনশাল্লাহ। আসলে গণভোট আমাদের অভিব্যক্তির আমি মনে করি অন্যতম মাধ্যম, এবং আমরা এই আজকে মানুষের যে অভিপ্রায়, সেই অভিপ্রায়কে হারাতে বসেছি। এর পিছনে অবশ্যই কিছু কারণ আছে। তবে এই গণভোটের মাধ্যমে একটা জাতি কিভাবে মানুষের চাওয়াকে বাস্তবায়ন করতে পারে, আমরা যদি সুইজারল্যান্ডের উদাহরণ নিই, সুইজারল্যান্ডের প্রতিটা কাজেই গণভোটের উপর নির্ভরশীল। সেখানে 3 ধরনের গণভোট হয়। একটা হলো ম্যান্ডেটরি গণভোট, আরেকটা হলো অপশনাল রেফারেন্ডাম, আরেকটা হলো পপুলার ইনিশিয়েটিভ। সেখানে সংবিধান সংশোধন এবং আইন, এই বিষয়গুলোকে জনগণ কোনো সরকারের নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত অপেক্ষা করতে হয় না। যখন সরকার যে কোনো আইন প্রয়োগ করে এবং সংবিধান সংশোধনের প্রয়োজন হলে সেই সংবিধান পরিবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হয়। এবং এই গণভোটের 2টা দিক থাকে, একটা হলো পাবলিক পার্টিসিপেশন, আরেকটা বলে ক্যান্টন, মানে রাজ্যগুলোর মতামত। এই 2টার ভিত্তিতে সংবিধান সংশোধন হয়। আবার যদি সরকার কোনো আইন প্রয়োগ করে, কোনো আইন তৈরি করে, সেই আইনটাকে যদি জনগণ পছন্দ না করে, তাৎক্ষণিক পরিবর্তনের জন্য 50,000 লোক যদি নির্দিষ্ট সময়ের মধ্যে 10 সিগনেচার করে সরকারের কাছে আবেদন জানায়, সরকার সেখানে গণভোটের ব্যবস্থা করে। আবার পাবলিক যদি সরকার পরিচালনায় কোনো সংসদীয় অনুচ্ছেদ, আর্টিকেল গুরুত্ব মনে করে যে না, এই মুহূর্তে আমাদের জন্য এই আর্টিকেল সংবিধানের প্রয়োজন নাই, তখন 1 লক্ষ মানুষের দস্তখতের মাধ্যমে তারা যে কোনো সময় এই সংবিধানের পরিবর্তনের আবেদন করতে পারে এবং সংবিধান পরিবর্তন করতে পারে। আজকে আমাদের যে গণভোট হয়েছে, এই গণভোট খুব সাধারণ গণভোট না। দুনিয়ার অন্যান্য গণভোটের সাথে এই গণভোটের অবশ্যই পার্থক্য আছে। কারণ আমরা এই বাংলাদেশ 2টা বিষয় আমাদের উপরে খুবই বেশি প্রভাবশালী, যেখানে জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষা এবং জনগণের চাওয়াকে আইন কানুন, সংবিধান এবং কাঠামো সবসময় অবহেলিত করে, এবং আমাদের জাতির স্বাধীনতা প্রত্যাশা সবসময় দূলিত হয়। এবং এইটাকে স্থায়ীকরণের জন্য বিভিন্ন অভ্যুত্থানের পর আজকের যে অভ্যুত্থানের মাধ্যমে এই গণভোট সংগঠিত হয়েছে, এই গণভোট এই বিশ্বের অন্যান্য গণভোটের চেয়ে অবশ্যই আলাদা। আর এই গণভোট তারা আমাদেরকে বোকা বানানোর জন্য আসলে মূল যে কারণ থাকে, আমরা বিশেষজ্ঞরা আলোচনা করবেন, আমি শুধু একটা কথাই বলি, আমরা ডিপ স্টেটের কথা শুনি। আসলে ডিপ স্টেট এই বাংলাদেশের জন্য শুধু ডিপ স্টেট না, এখানে হেজিমনি বলে কথা আছে। আধিপত্যের প্রভাবে এখানে কিছু সেই আধিপত্যবাদীদের কিছু অনুসারী বা এখানে এজেন্ট তৈরি হয়, যে এজেন্টের মাধ্যমে মানুষের এই যে ডিপ স্টেট তারা নিজেরা সৃষ্টি করে আপনার আমার প্রত্যাশা, অভিপ্রায়কে এই জাতীয়ভাবে প্রতিষ্ঠিত করতে দেওয়া হয় না। আজকের এই গণভোট না করার মূল কারণ সেইখানেই নিহিত। আশা করি আমরা আজকে আলোচকদের মাধ্যমে এই বিষয়গুলো পরিষ্কার হব। আগামীতে আপনি আমার করণীয় ইনশাল্লাহ নির্ধারণ করব, এবং জাতি মানুষের যে অভিপ্রায় আজকে যে সকলের প্রত্যাশার মধ্যে আছে, সেই অভিপ্রায় অবশ্যই সম্মিলিতভাবে সকল দলমত নির্বিশেষে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কাজ করব ঐক্যবদ্ধভাবে ইনশাল্লাহ। এই অবস্থার থেকে উত্তরণ হবে আশা ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।